আমাদের আজকের গল্প সম্পত্তি, কলমে খুকু ভট্টাচার্য। আজ 29শে আগস্ট আশালতা দেবীর বাৎসরিক ক্রিয়াকার্য সমাপ্ত হল। আশালতা মুখার্জি 72 বছর বয়সে 50 বছরের বিবাহিত জীবন কাটিয়ে বিনা নোটিশে 1 বছর আগে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন। অধ্যাপক দিব্যেন্দু মুখার্জির স্ত্রী। সবাই খুব আশ্চর্য হতেন যে একজন অধ্যাপকের স্ত্রী হয়েও আশালতা কোনোদিনও স্কুলে যাননি, অথচ আশালতা দেবীর মতো বিচক্ষণ দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হাতে গুনে পাওয়া যায়। স্কুলে না গেলেও আশালতা দেবীর বাবা মেয়েকে বাড়িতে মাস্টারমশাই রেখে ক্লাস 9 অবধি বিদ্যা শিক্ষা করিয়েছিলেন। দিব্যেন্দু মুখার্জির এই বিয়েতে প্রথমে অমত থাকলেও বাবার বন্ধুকে দেওয়া কথার অমান্য করতে পারেননি। চন্দননগরে গঙ্গার ধারে দিব্যেন্দু মুখার্জির পৈতৃক বাড়ি। দিব্যেন্দু মুখার্জির বাবা শৈলেন্দ্র মুখার্জি চন্দননগর কোর্টের সিনিয়র উকিল ছিলেন। একমাত্র পুত্র দিব্যেন্দু পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। চন্দননগর স্কুল এবং কলেজের থেকে ইংরেজিতে অনার্স শিক্ষা শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর হন। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই ইংরেজিতে গবেষণা করে ডক্টরেট উপাধি লাভ করেন এবং চন্দননগর কলেজেই অধ্যাপনার কাজ শুরু করেন। আশালতা যে খুব সুন্দরী ছিলেন তা নয়, শ্যামলা রঙের সাথে ছিল পিঠ ছাপানো এক ঢাল কালো চুল আর আয়ত দুটি চোখ। চোখের পাপড়িগুলো যেন দিঘির পাড়ের বাঁধ। 22 বছর বয়সে দিব্যেন্দুর ঘরণী হয়ে মুখার্জি বাড়িতে পা রেখেছিলেন। পাড়া প্রতিবেশী এমনকি বাড়ির সহকারীরা পর্যন্ত বলা বলি করত, অমন রাজপুত্তরীর মতন ছেলের পাশে এমন শ্যামলাপনা বউ। বড়বাবু যে কি দেখে বন্ধুকে কথা দিয়েছিলেন। দিন যত যায় আশালতার ব্যক্তিত্ব এবং বুদ্ধিমত্তায় সবাই অবাক হয়ে যেতে থাকে। একা হাতে শ্বশুর শাশুড়ির সেবা, রান্নাঘরের তত্ত্বাবধান, বিয়ের 2 বছরের মাথায় বড় পুত্র অমলেন্দু এবং 6 বছরের মাথায় ছোট পুত্র শ্যামলেন্দুর পড়াশুনো, দেখভাল সব যেন ম্যাজিকের মতো হতে থাকে। স্বামী দিব্যেন্দুও একসময় আশালতার ওপরে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েন। আশালতার বিয়ের 10 বছরের মধ্যে একে একে শ্বশুর শাশুড়ি ইহলোকের মায়া ত্যাগ করেন। আশালতা নিজের মনের আসনে ওনাদের নিজের বাবা মায়ের স্থান দিয়েছিলেন। ফলস্বরূপ তিনি খুবই ভেঙে পড়েন। সময়ের সাথে সাথে নিজের মনকে শক্ত করে আবার সংসারের সব দায়িত্ব কর্তব্য সুষ্ঠুভাবে পালন করতে থাকেন। 2 ছেলে অমলেন্দু এবং শ্যামলেন্দুও বাবার মতোই মেধাবী। তারাও একে একে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত হলো। বড় অমলেন্দু স্কুলের শিক্ষকতায় এবং ছোট শ্যামলেন্দু ব্যাংকে যোগদান করল। অমলেন্দুর 28 বছর বয়সে ঘটকের মাধ্যমে যোগাযোগ হয়ে শ্রীরামপুরের মেয়ে চঞ্জিমা দিব্যেন্দু মুখার্জির বাড়িতে বউ হয়ে আসে। অবসরপ্রাপ্ত দিব্যেন্দুর বইয়ের বাইরে আর কোনো জগৎ নেই। সারাটা দিন গঙ্গা মুখ স্টাডি রুমেই তার দিন কাটে। আশালতার ওপরে সংসারের সব দায়িত্ব দিয়ে তিনি নিশ্চিন্ত। মাঝে মাঝে আশালতা মৃদু অভিযোগ করল। দিব্যেন্দু বলেন, আশা, আমি যে তোমার ওপরেই নির্ভরশীল। আমি যদি তোমার আগে চলে যাই তাহলে কে তোমায় দেখবে বলো তো? এই বুড়ো বয়সে কি আবার ছাদনাতলায় যাওয়ার ইচ্ছে? দিব্যেন্দু আশালতার হাত দুটো চেপে ধরে বলতেন, যদি আরেকবার তোমার মুখেই কথা শুনি আমি বিবাগী হয়ে যেদিকে দুচোখ যায় চলে যাব। যাই হোক, অমলেন্দুর বউ চন্দ্রিমা ভারী মিষ্টি মেয়ে। এমন সুন্দর পরিবার পেয়ে সে খুব খুশি। আশালতা তাকে হাতে ধরিয়ে একটু একটু করে সংসারের খুঁটিনাটি গল্পের মতো করে বোঝাতে লাগলেন, যাতে আশালতার অবর্তমানে চন্দ্রিমা সংসারের সব কিছু নিজের মতো করে গুছিয়ে করতে পারে।
এক এক সময় চন্দ্রিমা আহ্লাদ করে বলতো, ও মা, তুমি তো আছো, তাহলে আমাকে এখনই কেন শেখাচ্ছ? না রে মা, সব কিছু শিখে রাখতে হয়, কখন কোনটা কাজে লাগে কে বলতে পারে বল? শাশুড়ির ধারা অনুযায়ী চন্দ্রিমাও বিয়ের 2 বছরের মাথায় এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। বাড়িতে যেন খুশির জোয়ার ভেসে যায়। কতদিন পর বাড়িতে এক শিশুর আগমন। আশালতার দ্বিতীয় সন্তান জন্মাবার সময় খুব আশা করেছিলেন একটা পরীর মতো মেয়ে আসবে কোল জুড়ে। ভগবান এতদিনে তার আশা পূর্ণ করলেন নাতনি হওয়াতে। আশালতা নিজের নামের সঙ্গে নাম মিলিয়ে নাতনির নাম রাখলেন সোমলতা। সবার খুব পছন্দ হলো নাম। ডাকনাম রাখা হলো তিতলি। বাবা মা দাদু ঠাকুমা কাকুন সবার নয়নের মণি তিতলি। একটু একটু করে চন্দ্রকলার মতো তিতলি বড় হতে থাকে। তিতলির যখন 5 বছর তখন ধুমধাম করে তার জন্মদিন পালন হয়। এই আনন্দের দিনেই আশালতা ছোট ছেলে শ্যামলেন্দুর বিয়ের প্রসঙ্গ তোলেন। শ্যামলেন্দু কিন্তু কিছুতেই বিয়েতে রাজি হয় না, কারণ জিজ্ঞেস করলেও কিছু বলে না। দেখতে দেখতে আশালতা 60 পূর্ণ করলেন। শ্যামলেন্দুও 32 বছর পার করল। এবারে আশালতা ছোট ছেলেকে চেপে ধরলেন। কেন তুই বিয়ে করবি না? সবাইকে কি বিয়ে করতেই হয়? হয়তো না, কিন্তু তোর কি কারণ সেটা তো আমায় খুলে বল। অনেক জোড়াজুড়ির পর শ্যামলেন্দু বলে, মা, আমি যাকে পছন্দ করি বা ভালোবাসি তোমরা তাকে মানতে পারবে না, তাই আমরা দুজনেই ঠিক করেছি যে বিয়ে না করেও আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকব। কেন মানতে পারবো না? মা, সে বিধবা, আমাদের ব্যাংকেই কাজ করে। বিয়ের 15 দিনের মাথাতেই ওর স্বামী ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যান। হার্টের প্রবলেম লুকিয়ে ওর সাথে বিয়ে দিয়েছিল। প্রথমে আশালতা একটু চমকে যান, কিন্তু ছেলেকে বুঝতে না দিয়ে জিজ্ঞেস করেন, কি নাম, কোথায় থাকে, বাড়িতে কে কে আছেন? কেন শুধু শুধু জিজ্ঞেস করছো মা? যেটা হওয়ার নয় সেটা নিয়ে কি হবে এত কথা জেনে? কে বললে হওয়ার নয়? আমার ছেলে একজনকে ভালোবাসে আর তার ভালোবাসা পূর্ণতা পাবে না, তাই কি হয়? আমি আর তোর বাবা মেয়েদের বাড়ি গিয়ে কথাবার্তা বলে বিয়ের ডেট ফাইনাল করে আসব। রিষ্টার আরেকটি মিষ্টি মেয়ে মানুষই শ্যামলেন্দুর বউ হয়ে মুখার্জি বাড়িতে পা রাখল। 8 বছরের তিতলির আনন্দ দেখে কে? তার সব কিছুই কাম্মার কাছেই করা চাই। যতই তার মা বোঝায়, ওরে কাম্মা চাকরি করে, এত সময় কোথায় তার, কিন্তু কে কার কথা শোনে? মানুষই তখন চন্দ্রিমাকে বোঝায়, দিদি ভাই, তুমি ওকে বাধা দিও না, আজ তোমাদের দয়াতেই আমি একটা এত সুন্দর পরিবার পেয়েছি। ছি বোন, এ কথা বলো না, তুই তোর ভাগ্যের জোরে এই সংসার পেয়েছিস। সময় নদীর স্রোত। দেখতে দেখতে শ্যামলেন্দুর বিয়ের 8 বছর পেরিয়ে যায়। তিতলিও 16 বছর পূর্ণ করে। একটাই মনোকষ্ট আশালতার, ছোট বৌমার কোল আলো করে এখনো কেউ আসেনি। ডাক্তার দেখাচ্ছে। তিতলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে চন্দননগর কলেজেই দাদুর মতো ইংরেজিতে অনার্স নিয়ে ভর্তি হলো। তিতলির কলেজের প্রথম বছরই আশালতা 72 বছর বয়সে বিনা নোটিশে আকাশের তারা হয়ে গেলেন। বাড়ি শুদ্ধ সবাই এই বিনা মেঘে বজ্রপাতে হতবাক হয়ে গেল। ঠাম্মির সঙ্গে সারাক্ষণ জড়িয়ে থাকা তিতলি পুরো বোবা হয়ে গেল যেন। সন্ধে হলেই বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, যদি তার ঠাম্মিকে খুঁজে পায় তারাদের মাঝে। এত কষ্টের মধ্যে একটাই সুখবর এলো। আশালতা চলে যাওয়ার 3 মাসের মাথায় মানসী গর্ভবতী হলো। দিব্যেন্দু মনে মনে ভাবলেন, তার আশাই আবার ফিরে আসবে ছোট বৌমার কোল জুড়ে। আজ আশালতার বার্ষিক ক্রিয়াকর্মের পর বাড়ি ফাঁকা হতেই দিব্যেন্দু 2 ছেলে, বৌমা এবং নাতনিকে সন্ধেবেলায় নিজের ঘরে ডেকে পাঠান। সবাই এসে উপস্থিত হলেই দিব্যেন্দু বড় ছেলেকে বলেন, খাটের নিচে একটা কাঠের সিন্দুক আছে, সেটা বের করে নিয়ে আসতে।
অমলেন্দু বাক্সটা বের করে আনার পর দিব্যেন্দু বলেন, এই সিন্দুকটি তোমাদের মায়ের। জানি না এর মধ্যে কি আছে, তবে মাঝে মাঝে দেখতাম সিন্দুকটি টেনে টেনে বার করে খুলতেন আর ভিতরটা পরিষ্কার করে আবার তালা দিয়ে চাবি আলমারিতে রেখে দিতেন। আমাকে কিছুদিন আগে বলেছিলেন আলমারির মাঝের তাকে শাড়ির তলায় চাবি আছে। উনি চলে যাওয়ার পর যেন আমি সিন্দুকটি খুলি, ওর মধ্যে একটা চিঠিও উনি লিখে রেখে গেছেন। আমি যতদূর জানি ওনার বিয়েতে পাওয়া অলংকার সবই উনি তোমাদের দুই বৌমা এবং তিতলি দিদিভাইকেই ভাগ করে দিয়েছেন। তাহলে আর কি থাকতে পারে ওই সিন্দুকের মধ্যে আমার জানা নেই। যাই হোক বড় বৌমা, তুমি আলমারি খুলে চাবিটা বের করে সিন্দুকটা খোলো। বড় বৌমা চঞ্জিমা চাবি দিয়ে সিন্দুকের ডালা খোলে। সিন্দুকের ভিতরে ওপরেই একটা আশালতার পরিষ্কার সাদা লাল পাড়ের শাড়ি বিছানো রয়েছে, আর তার উপরে একখানা সাদা খাম। বোধ করি আশালতা যে চিঠিখানা লিখেছিলেন সেইটা। চঞ্জিমা খামখানি নিয়ে শ্বশুরের হাতে দিয়ে বলে, বাবা আপনিই পড়ুন। তুমি পড়ো বৌমা। বেশ। কোনো সম্বোধন ছাড়াই একটা চিঠি। দেখে মনে হচ্ছে আশালতা চলে যাওয়ার হয়তো কিছুদিন আগের লেখা, কারণ চিঠির পাতা কোনো রং ধারণ করেনি। এই কাঠের সিন্দুকটা আমার বড় প্রিয়, আমার ঠাকুমার ছিল। ছোটবেলা থেকেই এই সিন্দুকটার প্রতি আমার আগ্রহ ছিল খুব। আমার ঠাকুমার আমি খুব প্রিয় ছিলাম। আমার বিয়ে ঠিক হওয়ার পর আমি ঠাকুমার কাছে বায়না ধরি এই সিন্দুকটা আমার বিয়ের যৌতুকে দেওয়ার জন্য। ঠাকুমা তখন বলেছিলেন, ওরে ছুরি, আমি তাহলে আমার জামা কাপড় রাখবো কোথায়? আমি বলেছিলাম, সে আমি জানি নে। আমার আবদারে ঠাকুমা তার জামা কাপড় তখনকার মতো মায়ের আলমারিতে রেখে বাবাকে দিয়ে সিন্দুকটা পালিশ করিয়ে এনেছিলেন। বিয়ের সময় পাওয়া কিছু উপহার এই সিন্দুকে ভরেই সিন্দুক আমার সঙ্গে আমার শ্বশুর বাড়িতেই এলো। তারপর এই বাড়িতে পাওয়া কিছু উপহারও এই সিন্দুকের মধ্যে ওদের পাশেই স্থান করে নিল। রাখি কোথায় সিন্দুকটা ভাবতে ভাবতে ওকে খাটের তলায় রেখে দিলাম। উঁচু খাটের নিচে সিন্দুকটাও আরাম করে ঘুমাতে লাগলো। একদিন বড় বৌমা জিজ্ঞেস করেছিল, মা ওর মধ্যে কি আছে? আমি বলেছিলাম মূল্যহীন কিছু মূল্যবান সম্পত্তি। মাঝে মাঝে সিন্দুকটা টেনে ওর ঘুম ভাঙিয়ে ভিতরের জিনিসগুলোর গায়ে হাত বোলাতাম। ওদের সাথে একটু কথা বলে আবার সিন্দুকটাকে খাটের তলায় ঘুমোতে দিতাম। যাই হোক, অনেক কথাই লিখলাম, এবারে আসল কথায় আসি। আমি আমার ঠাকুমার কাছ থেকে এই সিন্দুকটা পেয়েছিলাম, তাই আমি এটা আমার দিদিভাই তিতলিকে দিয়ে যেতে চাই। ছোটবেলায় সেও বেশ কয়েকবার বায়না করেছিল সিন্দুকটাতে কি আছে দেখার জন্য। দিদিভাই, আমার ধারণা তুমি এই সিন্দুকের মধ্যের মূল্যহীন সম্পত্তির মূল্য কতটা তা বিচার করতে পারবে। আশালতা। সবাই মনোযোগ দিয়ে চিঠির কথা শুনছিল। দিব্যেন্দুর চোখ দিয়ে জল পড়তে লাগলো। তিতলি পরম মমতায় সিন্দুকটার গায়ে হাত বোলাতে লাগলো। মা, শাড়িটা সরিয়ে দেখব কি আছে ভিতরে। না দিদি ভাই, এই সিন্দুকটা তোমার ঠাম্মি তোমায় দিয়ে গেছেন, তাই এটা তুমি তোমার ঘরে নিয়ে গিয়ে নিরিবিলিতেই খুলে দেখো। চন্দ্রিমা দিব্যেন্দুকে বলে, বাবা একটা অনুমতি চাইব। বলো মা। মায়ের এই সাদা লাল পেটের শাড়িটা আমি শুধু স্মৃতি হিসেবে আমার কাছে রাখতে চাই। বেশ তো, তিতলি দিদিভাইকে বলো, এটা তো এখন ওর সম্পত্তি। কী যে বলো দাদু ভাই। মা, তুমি নাও শাড়িটা, এবার অষ্টমীর অঞ্জলি এই শাড়িটা পরেই দিও। ঠাম্মির আশীর্বাদ। কিন্তু কাম্মা কি করে নেবে? তিতলি সিন্দুক খুলে তোর যেটা মনে হবে সেটাই আমায় দিস। যেটা দিবি সেটাই মায়ের আশীর্বাদ। বাবা, তুমি আমার সঙ্গে ধরে এটা আমার ঘরে একটু দিয়ে দেবে? নিশ্চয়ই, চলো, আমাকেও কিন্তু একটা কিছু দিতে হবে। দেব বাবা, সবাইকে দেব। রাত্রি 12টা। সারাদিনের পরিশ্রমের পর সবাই ঘুমিয়ে পড়েছে। শুধু তিতলি জেগে আছে সিন্দুকটা খুলবে বলে। সিন্দুকটা খুলে প্রথমেই নাকে ভেসে এলো ন্যাপথলিনের গন্ধ।
তিতলি নাকটা টেনে বলল, আহ, ঠাম্মির গন্ধ। একদম ওপরে বাঁ দিকে একটা ডায়েরি। আশ্চর্য, ঠাম্মি কি ডায়েরিও লিখত? ডায়েরিটা বালিশের ওপরে রেখে একে একে জিনিসগুলো খাটের ওপরে নামাতে লাগলো। ঠাম্মির বিয়েতে পাওয়া 3টে অ্যালবাম, গোটা 5 বই, সিঁদুর কৌটো, 7 পাকে বাঁধা আশীর্বাদ, চাঁদনি রাতের আলো, আর একখানা সঞ্চয়িতা। সঞ্চয়িতাটা খুলে কে দিয়েছিল দেখতে গিয়ে দেখে কোনো নাম নেই, শুধু লেখা, যে ছিল আমার স্বপ্নচারিণী। তিতলির মাথায় ঢুকছে না এমন কথা লিখে কে দিতে পারে ঠাম্মিকে। এরপর পেল একখানা জাতি, কালো হয়ে গিয়েছে কালের নিয়মে। একটা ছোট কাজললতা, পিতলের মতো রং, কয়েকটা কাচের গুলি। ঠাম্মির মুখে শুনেছিল কানুন নাকি গুলি খেলতে খুব ভালোবাসত। 2টো কাঠের লাড্ডু, সারা গায়ে প্রায় মুছে যাওয়া গোল গোল করে নানান রং। এগুলো নিশ্চয়ই বাবার। সবার নিচে 2খানা বেনারসি, নিশ্চয়ই ঠাম্মির বিয়ে আর বৌভাতের বেনারসি। কিন্তু ঠাম্মি বেনারসিগুলো আলমারিতে না রেখে এই কাঠের সিন্ধুকে কেন রেখেছিলেন? লাল বেনারসিটা নিশ্চয়ই ঠাম্মির বিয়ের দিনের, আর ওই আকাশ রঙের বেনারসিটা বৌভাতের দিনের। তিতলি বৌভাতের বেনারসিটা দেখে মুগ্ধ হয়ে গেল। আকাশ রঙের জমিতে হাজার জড়ির বুটি। মোহগ্রস্তের মতো তিতলি শাড়িটা গায়ে জড়ালো। একটা গোটা আকাশ যেন তিতলির গায়ে লেপ্টে রয়েছে। আয়নায় দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধর মতো নিজেকে দেখতে লাগলো। এত মূল্যবান সম্পত্তি ঠাম্মি তিতলির জন্য রেখে গেছেন, একটা গোটা আকাশ। তিতলি ধীরে ধীরে সব কিছু সিন্ধুকে গুছিয়ে রেখে সিন্ধুকটা ঠেলে খাটের তলায় ঢুকিয়ে দেয়। শুধু ডায়েরিটা বের করে রাখে। মন আনচান করছে ডায়েরিটা দেখার জন্য। চোখে মুখে জল দিয়ে এসে বালিশে মাথা দিয়ে আধশোয়া হয়ে ডায়েরিটা খোলে। প্রথম পাতাতেই মুক্তাক্ষরে লেখা ছোট একটি কবিতা। পূবে উদয়, পশ্চিমে অস্ত, বলতো কোন দিকটি করবে আমার হৃদয়কে একটু সুবিন্যস্ত। পূবের আলোয় হৃদয় যদি হাসে, পশ্চিমের গোধূলিতে হৃদয় শুধু কাঁদে। দক্ষিণা বাতাসে বাঁধি যদি ভালোবাসার ঘর, উতুড়ে হাওয়ায় তা হয়ে যায় চরাচর। জানি না আর হবে কি না একসাথে পথ চলা, পলাশের আগুন গায়ে মাখা, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আপন সুবাসে হৃদয়কে ভরো। ঠাম্মি কবিতা লিখতেন। প্রচণ্ড আগ্রহ নিয়ে পরের পাতা উল্টাতে কবিতা না একছত্র লেখা দেখতে পেল তাকে উদ্দেশ্য করেই, প্রিয় তিতলি দিদিভাই, এই একটা কবিতাই আমি শিখেছিলাম, তারপর আর চেষ্টা করেও লিখতে পারিনি। কবিতা লিখতে বসলেই অজান্তে চোখ দুটো জলে ভরে যেত। তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। এই ডায়েরির মাঝে 2খানা চিঠিও আছে। একটা আমি পেয়েছিলাম আর একটা আমি লিখেছিলাম, কিন্তু যাকে লিখেছিলাম তাকে আর দেওয়া হয়নি। জানো তো দিদিভাই, আমার খুব আফসোস ছিল মেধাবী হওয়া সত্ত্বেও আমি স্কুল কলেজে পড়তে পারিনি। তার অবশ্য একটা কারণ হলো আমার একমাত্র পিসি, বাবার আদরের ছোট বোন, তখন বোধ হয় ক্লাস 4-এ পড়তেন। স্কুল থেকে ফেরার সময় আমার ঠাকুমার হাত ছুট হয়ে গাড়ির তলায় পিষ্ট হয়ে মারা যান। তাই ঠাকুমার কড়া নির্দেশ ছিল আমাকে বাড়িতেই বিদ্যা শিক্ষা করতে হবে। যাই হোক, তুমি চিঠি দুটো পড়ে বাড়ির সামনেই তো গঙ্গা, সেখানে বিসর্জন দিয়ে দিও। এই চিঠি দুটো তোমার ঠাম্মির মূল্যবান সম্পত্তি। অনেক আশীর্বাদ রইল তোমার জন্য, তোমার ঠাম্মি। চিঠি দুটো পড়ে আবার ভেবো না যেন আমি তোমাদের দাদুভাইকে ভালোবাসতাম না। তিনি আমার একমাত্র আরাধ্য দেবতা ছিলেন। তিতলি ডায়েরির মাঝখান থেকে 2টো হলুদ হয়ে যাওয়া চিঠি বের করে। প্রথম চিঠি। প্রিয়তমা আশা, আমি জানি আমি তোমাকে কোনো দিনও পাবো না। তোমরা কত ধনী আর আমি সামান্য তোমার মাস্টার মশাই। কিন্তু ভালোবাসা তো গরিব বড়লোক দেখে হয় না। তুমি হয়তো আমার মনের ভাব খানিকটা হলেও আন্দাজ করতে পারো, যদিও তোমার মনের কথা আমি কিছুই জানি না। তুমি যদি আমায় ভালোবাসো, তাহলে তোমার উপযুক্ত হওয়ার জন্য আমাকে কি সময় দিতে পারবে? চিঠির উত্তরের অপেক্ষায় থাকবো।
ইতি সন্দীপদা। দ্বিতীয় চিঠি। শ্রদ্ধেয় মাস্টার মশাই, আপনার এই চিঠি আমি সারা জীবন আগলে রাখব। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ভালোবাসি কিনা জানি না, তবে আমি অপমানকে খুব শ্রদ্ধা করি। এই জীবনের সব কিছুই কি পূর্ণতা পায়? ভালো থাকবেন। আমার প্রণাম নেবেন। ইতি আশালতা। চিঠি দুটো পড়ে তিতলির দু চোখ বেয়ে জল ঝরতে লাগলো। এবারে সে বুঝতে পারল সঞ্চয়িতাকে দিয়েছিলেন ঠাম্মিকে। নিজের মনেই তিতলি বলল, ঠাম্মি যে চিঠি তুমি সারা জীবন আগলে রাখবে বলেছিলে, সেই চিঠি তুমি গঙ্গায় বিসর্জন দিতে বলছো। তোমার তিতলি তোমার এই মূল্যবান সম্পত্তির সারা জীবন বুক নিয়ে আগলে রাখবে। আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। নতুন সকালের আলো মেখে তিতলি বারান্দায় দাঁড়িয়ে বহমান গঙ্গার স্রোত দেখতে লাগলো। আজই ঠাম্মির সম্পত্তির ভাগ বাটোয়ারা করবে বলেই মনস্থির করলো। বেলার দিকে জলখাবার খেয়ে একটা কিডস ব্যাগে সঞ্চয়িতা বাদে বাকি 4খানা বই, জাতি, কাজললতা আর অ্যালবাম 3খানা ভরে বেরোলো। প্রথমে স্বপন জেঠুর রূপোর দোকানে গিয়ে জাতি আর কাজললতাখানা দিয়ে বলল, দেখো তো জেঠু, এগুলো কিসের তৈরি? স্বপন জেঠু জহুরির চোখ দিয়ে বললেন, জাতিখানা রূপোর আর কাজললতাখানা রূপোর ওপরে সোনার জল করা। ওইগুলো পালিশ করতে দিয়ে বই কাকুর দোকানে গেল। ছোটবেলার থেকেই বইয়ের দোকানের মালিককে তিতলি বই কাকুই বলে ডাকে। কাকা, তুমি এই 4খানা বই আর অ্যালবাম ভিতরখানা একটু মেরামত করে দাও তো। দেখছো তো অনেক দিন আগের বাইন্ডিং হালকা হয়ে গেছে। আমি বসলাম, তুমি 1 ঘন্টার মধ্যে করে দাও। উফ তিতলি দিদি, তোমার ছোটবেলার থেকেই তারা। নাও বসো, করে দিচ্ছি। বটে বটে, 4টেই কিন্তু ভালো করে গিফট প্যাক করে দেবে। বইয়ের দোকানে কাজ সারা হলে তিতলি স্বপন জেঠুর দোকানে যায়। ও মা, কি সুন্দর ঝকঝক করছে। জাতি আর কাজললতা দুটোর ওপরেই আশালতা লেখা। সব কাজ সেরে প্রায় 2টো নাগাদ বাড়ি ঢোকে তিতলি। কোথায় গিয়েছিলি রে তিতলি এই হাউস ব্যাগ নিয়ে? মায়ের প্রশ্নে তিতলি শুধু বলে, মা, তুমি, বাবা, কাকুন কাম্মা আর মানদা পিসিকে নিয়ে সন্ধেবেলায় দাদুভাইয়ের ঘরে আসবে। ভীষণ দরকার আছে। সন্ধেবেলায় দিব্যেন্দুর ঘরে সবাই উপস্থিত। তিতলি প্রথমে দাদুভাইয়ের হাতে বইয়ের গিফট প্যাকটা দিয়ে বলে, দাদুভাই, রাত্রিবেলায় খুলে দেখো, তোমার বিয়ের গন্ধ পাবে। এরপর বাবার হাতে লাট্টুগুলো আর কাকুনের হাতে গুলিগুলো দিয়ে বলে, বাবা, কাকুন, তোমাদের শৈশব ফিরিয়ে দিলাম। কাম্মার হাতে ঠাম্মির বিয়ের বেনারসি দিয়ে বলে, এটা পরে একটা ছবি তুলো তো। লতাখানাও কাম্মাকে দিয়ে বলে, নাও, আর কদিনের মধ্যেই তো আবার ঠাম্মিকে আসছে, তাকে কাজল পড়াতে হবে তো। এবারে মানদা পিসিকে জাতিটা দিয়ে বলে, ছোটবেলার থেকে দেখছি তুমি ঠাম্মিকে সুপুরি কেটে দিয়েছ, তাই এটা তোমারই প্রাপ্য। ও মা, এইটা যে রূপোর গো। মানদা আটকে ওঠে। মিষ্টি হেসে তিতলি বলে, তাতে কি? মায়ের হাতে তুলে দেয় একটা অ্যালবাম। মা, সামনেই তোমাদের বিবাহবার্ষিকী, তোমাদের বিয়ের ফটোগুলো সুন্দর করে এসব সাজিয়ে রাখবে। আরও 2টো ছিল, সে 2টো আমি রেখেছি। একটার আমার মেয়েবেলার সব ছবি থাকবে, আরেকটায় আমার বেলা শেষের ছবি থাকবে। ও মা, সবই তো প্রায় দিয়ে দিলি তো, তোর জন্য কিছু রাখিসনি? অমলেন্দু প্রশ্ন করে, মেয়েকে রেখেছি তো বাবা। ঠাম্মি তো আমার জন্য একটা গোটা আকাশ রেখে গেছেন। ঠাম্মির বৌভাতের বেনারসি সব চাইতে মূল্যবান সম্পত্তি। ঘর জুড়ে সবার চোখে জল। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।